আজকে আমরা আলোচনা করব এসএসসি হিসাব বিজ্ঞানের চতুর্থ অধ্যায় মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন। চলো শুরু করি। আজকে আমাদের আলোচ্য বিষয়গুলো হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন, মূলধন জাতীয় লেনদেন, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় এবং গাণিতিক সমস্যার সমাধান। ঘটনা, আমাদের দৈনন্দিন জীবনে যাই কিছু ঘটে তাই হচ্ছে ঘটনা। ওই সমস্ত ঘটনা থেকে যেগুলো ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন করে সেগুলোকে আমরা বলি লেনদেন। এখন লেনদেন থেকে, ঘটনা থেকে প্রথমে লেনদেন উৎপত্তি। লেনদেনকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে? দুই ভাগে। ঠিক এখানে মুনাফা জাতীয় লেনদেন এবং মূলধন জাতীয় লেনদেন। আবার মুনাফা জাতীয় লেনদেন এবং মূলধন জাতীয় লেনদেনকেও দুই ভাগে ভাগ করতে পারি। প্রাপ্তি বা আয়, ব্যয় বা প্রদান। প্রথমে দেখি মুনাফা জাতীয় লেনদেন। যে সমস্ত লেনদেন এক বছরের কম সময়ের জন্য সংঘটিত হয়, নিয়মিত সংঘটিত হয় এবং ছোট অঙ্কের হয় তাকে মুনাফা জাতীয় লেনদেন বলে। কি কি হয়? এক বছরের কম সময়ের জন্য হয়, নিয়মিত হয় এবং পরিমাণে কি হয়? ছোট অঙ্কের হয়। তাহলে বোঝো তো মুনাফা জাতীয় লেনদেন তাহলে কিরকম হবে? এই যে বেতন, মনে করো তুমি একটা ব্যবসা প্রতিষ্ঠান চালাও, সেখানে একজন কর্মচারীকে কি দিতে হয়? বেতন দিতে হয়। দেখো তো বেতন এটা কি প্রতি মাসে দিতে হয় না? তার মানে কি? দেখো, নিয়মিত, অর্থাৎ আজকের দিনে দিয়ে আগামী মাসে আজকের দিনে আবার কি করবা? বেতন দিবা। তার মানে কি? দেখো, নিয়মিত এবং কখন যে দিবা, পরবর্তী কখন দিবে সেটা তুমি কি করতে পারতেছো? আগে থেকেই জানতে পারতেছো। এবং এক বছরের কম সময়ের জন্য সংঘটিত হয়। বছরে কয়বার দাও? 12 মাসে 12 বার দাও। এবং কি হয়? ছোট অঙ্কের পরিমাণ হয়, টাকার পরিমাণ কি হয়? ছোট হয়। এগুলাকে বলে মুনাফা জাতীয় লেনদেন। এরপর মূলধন জাতীয় লেনদেন। মূলধন জাতীয় লেনদেন জিনিসটা কি তাইলে? যে সমস্ত লেনদেন এক বছরের বেশি সময়ের জন্য সংঘটিত হয়, এক বছরের বেশি সময়ের জন্য সংঘটিত হয়, অনিয়মিত সংঘটিত হয় এবং বড় অঙ্কের হয় তাকে মূলধন জাতীয় লেনদেন বলে। অর্থাৎ আজকে একটা লেনদেন করার পর পরবর্তী কোন দিন লেনদেনটা হবে সেটা কি থাকবে না, তোমার জানা থাকবে না। এগুলোকে কি বলে? মূলধন জাতীয় লেনদেন। যেমন মেশিন ক্রয়, ব্যাংক থেকে ঋণ গ্রহণ, দেখো মেশিন ক্রয়, ব্যাংক থেকে ঋণ গ্রহণ, তোমার ব্যবসা কখন লোকসান হবে বা কখন প্রফিট হবে তুমি কিন্তু আগে থেকে জানতে পারতেছো না। দেখো তো, যখন তোমার ব্যবসা লোকসান হবে এবং তুমি ব্যবসাকে সম্প্রসারণ করতে চাইবে তখন কি লাগবে? তোমার ব্যাংক থেকে ঋণ নেওয়া লাগবে। তো কখন কোন দিন ব্যাংক থেকে ঋণ নেবে এটা কি তুমি আগে থেকে জানো? না, জানো না। ঠিক তেমনি মেশিন ক্রয়, তুমি কখন মেশিন ক্রয় করতেছো সেটা কি করে নাই, পূর্ববর্তী থেকে জানো না। এবং তুমি মনে করো আজকে একটা মেশিন কিনলা, আগামী কয় মাস পর বা কয় বছর পর মেশিন ক্রয় করবা সেটা কি নাই তোমার একটা নির্দিষ্ট ধারণা নাই। এই যে দেখো তো, আজকে আজকে একটা মেশিন ক্রয় করলা এবং পরবর্তী কখন মেশিন ক্রয় করবা সেটা ধারণা নাই, তার মানে কি? এটা অনিয়মিত। অন্যদিকে এক বছরের বেশি সময়ের জন্য আজকের এই মেশিনটা ক্রয় করো, তুমি কি জাস্ট এক বছর ব্যবহার করবে? না, এক বছর না, এটা 5 বছর 10 বছর, এটার যতদিন কার্যক্রম চালাতে পারে ততদিন কি করবে? এটা ব্যবহার করবা। অন্যদিকে বড় অঙ্কের মেশিন ক্রয়, এটা 1,50,000 হতে পারে অথবা এর চেয়ে বেশিও হতে পারে। ধরো মেশিন ক্রয় 1,50,000, তাহলে 1,50,000 এটা কি বড় অঙ্কের টাকার পরিমাণ। অন্যদিকে ব্যাংক ঋণ মনে করো 5 লক্ষ টাকা নিলে, ব্যাংক ব্যবসা সম্প্রসারণ করার জন্য বা লোকসান নিবারণ করার জন্য কত টাকা নিলে? 5 লক্ষ টাকা। এগুলো কিন্তু অনিয়মিত লেনদেন। কি লেনদেন? অনিয়মিত লেনদেন, বড় অঙ্কের এবং এক বছরের বেশি সময় কি করা যায়? আহ সুবিধা গ্রহণ করা যায়। এরপর আসি মূলধন জাতীয় প্রাপ্তি। প্রাপ্তি কি? মূলধন জাতীয় প্রাপ্তি, প্রাপ্তি কি? প্রাপ্তি মানে পাওয়া। আমি যেটা পাই সেটা হচ্ছে আমার কাছে প্রাপ্তি। তুমি যেটা পাও সেটা হচ্ছে তোমার কাছে কি? প্রাপ্তি। ঠিক তেমনি ব্যবসা প্রতিষ্ঠান যাই পায় তাই হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য প্রাপ্তি। ব্যবসা প্রতিষ্ঠান যাই পায় তাই হচ্ছে কি? ব্যবসা প্রতিষ্ঠানের জন্য প্রাপ্তি। এখন প্রাপ্তি দুইভাবে হতে পারে, মূলধন জাতীয় প্রাপ্তি হতে পারে বা মুনাফা জাতীয় প্রাপ্তি হতে পারে। মূলধন জাতীয় প্রাপ্তি কোনগুলো? তাইলে এই যে পড়লাম, যেগুলো ব্যবসা বড় অঙ্কের হয়, অনিয়মিত হয় এবং আহ এক বছরের বেশি সময় সুবিধা বুক করা যায় সেগুলোকে বলবো আমরা মূলধন জাতীয় প্রাপ্তি। আবার যেগুলা নিয়মিত হয়, এক বছরের কম সময়ের জন্য হয়, যেগুলো ব্যবসা প্রতিষ্ঠান পায় এবং পরিমাণে কি হয়? টাকার পরিমাণ কি হয়? ছোট হয়, সেগুলোকে আমরা বলবো মুনাফা জাতীয় প্রাপ্তি। তাহলে মূলধন জাতীয় প্রাপ্তির মধ্যে কি কি আছে? দেখো, মূলধন আনায়ন। প্রথমে কি? মূলধন আনয়ন।
দেখো ব্যবসায়ী যখন ব্যবসা শুরু করে কি তখন কি হয়, ব্যবসায় মূলধন আসে কত টাকা, মনে করো 10 লক্ষ টাকা দিয়ে ব্যবসা শুরু করলো, তাহলে ব্যবসা প্রতিষ্ঠানে 10 লক্ষ টাকা আসছে না? হ্যাঁ আসছে। এখন ব্যবসা প্রতিষ্ঠানে এই টাকাটা পাইছে কত টাকা, 10 লক্ষ টাকা ব্যবসা প্রতিষ্ঠান পাইছে। তাহলে প্রথমে বলছিলাম কি, ব্যবসা প্রতিষ্ঠান যাই পায় তাই হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য প্রাপ্তি। এখন ব্যবসা প্রতিষ্ঠান 10 লক্ষ টাকা পাইছে, আবার কি মূলধন কখন আসবে ব্যবসা প্রতিষ্ঠান কি সেটা নির্ণয় করতে পারবে? বা ব্যবসা যে চালায় সে কি নির্ণয় করতে পারবে যে আগামী বছর এই তারিখ, আগামী বছর 10 তারিখ মূলধন আবার আসবে, সেটা কি নির্ণয় করতে পারবে? না, পারবে না। তার মানে কি, এটা অনিয়মিত এবং বড় অঙ্কের। এবং দেখো মূলধন এটা আনয়ন করার পর এটা ব্যবসা এটা রান করবে 10 বছর 15 বছর, এরপর হয়তো মূলধন প্রয়োজন হলে আনতে পারে। তাহলে দেখো তো এই যে 10 লক্ষ টাকা দিয়ে ব্যবসা শুরু করলো, এই সুবিধাটা বড় অঙ্কের না? বড় অঙ্কের। এটা 1 বছরের বেশি সময় বুক করা যায় না? হ্যাঁ বুক করা যায়। আবার অন্যদিকে কি এটা অনিয়মিত নাকি নিয়মিত? হ্যাঁ অবভিয়াসলি এটা কি অনিয়মিত। তার মানে কি মূলধন আনয়ন একটা প্রাপ্তি, এটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি। ঠিক তেমনি ম্যাগনেটিক ঋণ গ্রহণ, কখন তোমার ব্যবসা লোকসান হচ্ছে বা তুমি কখন ব্যবসা সম্প্রসারণ করবে সেটা আগে থেকে কি করা যায় না, কোন দিন করবে সেটাকে আগে থেকে নির্ণয় করা যায়। মানে আজকে কালকের বা আগামী বছরের এই তারিখ আমি ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান করব, সম্প্রসারণ করব, সেটা কি নির্ণয় করা যায়? না, নির্ণয় করা যায় না। তবে ব্যাংক থেকে ঋণ গ্রহণ, এটা তুমি ঋণ গ্রহণ করলে কি করবে, মনে করো তুমি পরবর্তীতে এক সময় গিয়ে 5 লক্ষ টাকা ঋণ গ্রহণ করলা, তার মানে দেখো তো এই ঋণ গ্রহণ করে ব্যবসা সম্প্রসারণ করলা, ব্যবসা অনেক বছর রান করবা। তার মানে কি একবার করে ব্যবহার করে কি করলা, অনেক বছর সুবিধা ভোগ করলা। তার মানে 1 বছরের বেশি সময় বড় অঙ্কের টাকা এবং কি অনিয়মিত হচ্ছে। তার মানে কি ব্যাংক থেকে ঋণ গ্রহণ এটাও মূলধন জাতীয় প্রাপ্তি। স্থায়ী সম্পদ বিক্রয়লব্ধ অর্থ, স্থায়ী সম্পদ বিক্রয়লব্ধ অর্থ। তোমার মনে করো একটা জমি আছে ব্যবসা প্রতিষ্ঠানের নামে, জমি আছে মনে করো 4 লক্ষ টাকা যার দাম। এখন কোনো কারণে তুমি কি করলা, জমিটা বিক্রি করে ফেললা, ব্যবসায় পারপাসে কোনো কারণে তুমি জমিটা বিক্রি করে ফেললা। জমিটা বিক্রি করে তুমি কত টাকা পাইলে? 4 লক্ষ টাকা। দেখো ব্যবসা প্রতিষ্ঠান বিক্রি করে 4 লক্ষ টাকা পাইছে, ব্যবসা প্রতিষ্ঠান বিক্রি করে 4 লক্ষ টাকা পাইছে। ব্যবসা প্রতিষ্ঠান যাই পায় তাই হচ্ছে প্রাপ্তি। যেহেতু এটা সম্পদ এবং কি বড় অঙ্কের, এটা কি জমিটা কি বারবার ক্রয় বিক্রয় করবে? না, এটা সম্পদ ব্যবসার প্রয়োজনে কি করলো, বিক্রি করলো, বড় অঙ্কের এবং অনুমিত হয়েছে। এবং এটা বিক্রি করে যে কাজ করবে সেটা 1 বছরের বেশি সময় ধরে কি করতে পারবে, বুক করতে পারবে। তার মানে এটা কি স্থায়ী সম্পদ বিক্রয়লব্ধ অর্থ একটা মূলধন জাতীয় প্রাপ্তি। এরপর হচ্ছে অতিরিক্ত মূলধন। মূলধন প্রথমে 10 লক্ষ টাকা দিয়ে ব্যবসা শুরু করলো, মূলধন বিনিয়োগ করলো, দেন পরবর্তীতে গিয়ে ব্যবসা সম্প্রসারণের জন্য আরো কিছু মূলধন বিনিয়োগ করলো। এটাও কি হবে তাইলে মূলধনের মতো অতিরিক্ত মূলধন ও মূলধন জাতীয় প্রাপ্তি। এরপর মূলধন জাতীয় আয়। মূলধন জাতীয় আয় হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তির একটি অংশ। মূলধন জাতীয় আয় হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তির একটি অংশ। একটু দেখি, একটি মেশিন ক্রয় করলো 1,20,000 টাকা, তার বহন খরচ 5,000 টাকা, সব মিলিয়ে মেশিনটির ক্রয় মূল্য 1,25,000 টাকা। এখন তোমার প্রশ্ন হতে পারে, বহন খরচ এটা তো খরচ, এটা কেন আমার সম্পদের সাথে যুক্ত হচ্ছে? মনে রাখবে, ব্যবসা প্রতিষ্ঠান যখন সম্পদ ক্রয় করে, সম্পদ ক্রয় করার সময় আনুষঙ্গিক যে খরচ, সম্পদ ক্রয় করার জন্য যে আনুষঙ্গিক খরচগুলো হয় সবগুলা সম্পদ ক্রয়ের মূল মূল্যটাকে এই যে মূল মূল্যের সাথে কি হবে, যুক্ত হয়ে একটা বড় কি হবে, মনে করো 1,20,000 টাকা দিয়ে সম্পদ ক্রয় করলো, দেন 5,000 টাকা হচ্ছে বহন খরচ, আবার হতে পারে এটা সংস্থাপন ব্যয় 5,000 টাকা, আবার পরিবহন খরচ, হ্যাঁ বহন খরচ দেওয়া আছে, সংস্থাপন ব্যয়, ঠিক আছে। এগুলো কি হবে, মূল মূল্য যেটা আছে মূল মূল্যের সাথে যুক্ত হয়ে একটা কি হবে, অ্যামাউন্ট দাঁড়াবে। এটা হচ্ছে মেশিন ক্রয়ের মোট মূল্য। তাহলে মেশিন ক্রয়ের মোট মূল্য কত টাকা? 1,50,000 টাকা। কিছুদিন পর মেশিনটি বিক্রি করলো 1,50,000 টাকা দিয়ে। তার মানে কি মেশিন এটা কি, এটা মূলধন জাতীয় প্রাপ্তি, স্থায়ী সম্পত্তিটা মূলধন জাতীয় প্রাপ্তি, ঠিক আছে। মেশিন যে বিক্রয়, কি বললাম এটা, এই যে স্থায়ী সম্পদ বিক্রয় লব্ধ অর্থ। তাইলে মেশিন এটা স্থায়ী সম্পদ, এটা বিক্রি করছে, বিক্রি করে কত টাকা পাইছে? 1,50,000 টাকা। এটা কি মূলধন জাতীয় প্রাপ্তি, মূলধন জাতীয় প্রাপ্তি। তাহলে কত? 1,50,000 টাকা। 1,50,000। অন্যদিকে এটা ক্রয় করার সময় কত টাকা ব্যয় হয়েছিল? এটা যেহেতু ক্রয় করছে না মেশিন, এটা ক্রয় করার সময় কত টাকা ব্যয় হয়েছিল? 1,25,000 টাকা। এই যে স্থায়ী সম্পদ, স্থায়ী সম্পদ যখন ক্রয় করছে এটা কি মূলধন জাতীয় ব্যয়। তাহলে মূলধন জাতীয় ব্যয় কত? 1,25,000 টাকা।
1,50,000 টাকা। দেখো, মূলধন জাতীয় আয় মূলধন জাতীয় প্রাপ্তি একটি অংশ। আমি 1,50,000 টাকা দিয়ে একটা মেশিন ক্রয় করছি, দেন এটা 1,50,000 টাকা দিয়ে বিক্রি করছি। আমার লাভ কত? লাভ কি 1,50,000 টাকা? না, লাভ 1,50,000 টাকা না। যে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিয়ে যেটা থাকে সেটা হচ্ছে আমার কাছে লাভ বা আয়। তাহলে আয় কত হবে এখানে? আয় সমান 1,50,000 টাকা থেকে 1,50,000 টাকা বিয়োগ করলে কত টাকা দাঁড়ায়? 25,000 টাকা। এই 25,000 টাকা এটা হচ্ছে আমার কাছে আয়। তার মানে কি, দেখো, এই যে আমি 1,50,000 টাকা দিয়ে যে মেশিন বিক্রি করছি, এই 1,50,000 টাকা ব্যবসা প্রতিষ্ঠান পাইছে। হ্যাঁ, ব্যবসা প্রতিষ্ঠান যেটাই পাই সেটা হচ্ছে প্রাপ্তি। এটা কি? মূলধন জাতীয় প্রাপ্তি। কিন্তু আয় কোনটা? মূলধন জাতীয় আয়। মূলধন জাতীয় প্রাপ্তি থেকে মূলধন জাতীয় ব্যয় বাদ দিয়ে যেটা পাবো সেটা হচ্ছে কি? মূলধন জাতীয় আয়। তার মানে কি, মূলধন জাতীয় আয় মূলধন জাতীয় প্রাপ্তির একটি অংশ। এই আই এটি মূলধন জাতীয় যে প্রাপ্তির হচ্ছে একটি অংশ। এরপর মূলধন জাতীয় ব্যয়, যে সমস্ত ব্যয়ের ফলে ব্যবসার ফলে সম্পদ সম্প্রসারিত হয় ও আয়ুষ্কাল বৃদ্ধি পায়। কি হয়? সম্পদ সম্প্রসারিত হয় এবং আয়ুষ্কাল বৃদ্ধি পায়, তাকে বলা হয় মূলধন জাতীয় ব্যয়। এই যে মেশিন ক্রয় করলো, এটা কি? মূলধন জাতীয় ব্যয়। মনে করো ব্যবসায়ী প্রয়োজনে একটা ব্যাংক ক্রয় করলো, ব্যাংক ক্রয় করলো 5 লক্ষ টাকা দিয়ে। তো এটা কি তাইলে? এটা ব্যবসায়ী সম্পদ বৃদ্ধি করতেছে। তার মানে কি, এটা মূলধন জাতীয় ব্যয়। অন্যদিকে আয়ুষ্কাল বৃদ্ধি পায় কিভাবে? এই যে ব্যান 2 বছর ব্যবহার করার পর দেখা গেল যে দুটা চাকা নষ্ট হয়ে গেছে, দুইটা চাকা নষ্ট হয়ে গেছে। এখন দুইটা চাকা ইয়া করার জন্য, রিকভারি করার জন্য কত টাকা খরচ হলো? 60,000 টাকা খরচ হলো। এই যে দুটো চাকা নষ্ট হওয়ার ফলে ব্যাংকটি কি অচল হয়ে গেছিল, কিন্তু 60,000 টাকা দিয়ে দুটো চাকা কি করলো? ঠিক করার পর এটা আবার সচল হলো। তার মানে দেখো, এই যে আয়ুষ্কাল, এটার আয়ুষ্কাল কি করলো? এটা বৃদ্ধি করলো। কি করলো? ব্যাংকটি আয়ুষ্কাল বৃদ্ধি করলো। তার মানে কি, ব্যাংক করে করার সময় সম্পদ সম্প্রসারিত হয়েছিল। আবার যখন দুটো চাকা 60,000 টাকা দিয়ে যখন দুটো চাকা কি করলাম? ঠিক করলাম, তখন আয়ুষ্কাল বৃদ্ধি পাইছে। এই দুইটাই হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। এটা লেখা আছে আসবাবপত্র ক্রয় বড় অঙ্কের মেরামত ব্যয় বড় অঙ্কের হতে হবে। মেরামত ব্যয়টি কি হতে হবে? বড় অঙ্কের হতে হবে। এরপর আসি মুনাফা জাতীয় প্রাপ্তি। যে সমস্ত প্রাপ্তি নিয়মিত আদায় হয় এবং নির্দিষ্ট সময়ের মধ্যে উপযোগিতা শেষ হয়ে যায়, তাকে বলা হয় মুনাফা জাতীয় প্রাপ্তি। নিয়মিত আদায় হয় এবং নির্দিষ্ট সময় পর কি হয়ে যায়? উপযোগিতা শেষ হয়ে যায়। যেমন প্রাপ্ত বাড়ি ভাড়া, প্রাপ্ত কমিশন, প্রাপ্ত সুদ। প্রাপ্ত বাড়ি ভাড়া, প্রাপ্ত কমিশন, প্রাপ্ত সুদ, এগুলা কি? মুনাফা জাতীয় প্রাপ্তি। অন্যভাবে বিগত, চলতি এবং পরবর্তী বছরের সব টাকায় মুনাফা জাতীয় প্রাপ্তি। এটা এতটুকুতে টাক। আমরা আগে মুনাফা জাতীয় আয়টা দেখি। মুনাফা জাতীয় আয় মুনাফা জাতীয় প্রাপ্তির মধ্যে চলতি বছরের নির্দিষ্ট অংশ হলো মুনাফা জাতীয় আয়। আমরা যখন হিসাব করি তখন আমরা শুধু চলতি বছরের হিসাবটাই করব। হিসাব বিজ্ঞান আমরা কি করব? চলতি বছরের হিসাবটাই করব। দেওয়া আছে এটা ভাড়া, এখানে দেওয়া আছে ভাড়া পাওয়া গেল 72,000 টাকা, লেখা আছে ব্র্যাকেটে 3 বছরের। অন্যদিকে কমিশন কমিশন পাওয়া গেল 24,000 টাকা। সো আমরা এখানে কিছুই দেওয়া নাই, কোনো ধরনের বছর উল্লেখ করা নাই। সো আমরা যেহেতু 1 বছরের হিসাব করি, অর্থাৎ চলমান বছরের হিসাব করি হিসাব বিজ্ঞানে, সো এখানে কিছু দেওয়া নাই, মানে এটা 1 বছরের টাকা। দেখা গেল কমিশন পাওয়া গেল 24,000 টাকা, অন্যদিকে ভাড়া পাওয়া গেল 72,000 টাকা, যেখানে লেখা আছে 3 বছরের। সো দেখো, কমিশন পাওয়া গেল, এটা কমিশন পাইছে কে? পাইছে ব্যবসা পাইছে। ব্যবসা প্রতিষ্ঠান যাই পায় তাই হচ্ছে কি? প্রাপ্তি। এখন এটা কোন ধরনের প্রাপ্তি? মুনাফা জাতীয় নাকি মূলধন জাতীয়? এটা হচ্ছে মুনাফা জাতীয়, কারণ কি? কমিশন, এটা কি? মুনাফা জাতীয় লেনদেন। তাহলে এটা কি? মুনাফা জাতীয় প্রাপ্তি কত টাকা? 24,000 টাকা। এটা ব্যবসা প্রতিষ্ঠান পাইছে না? পাইছে। এটা কি? ব্যবসা প্রতিষ্ঠানের জন্য প্রাপ্তি। অন্যদিকে এটা কি? ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আয়। এটা কি? ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আয়। এখানে দেখো ভাড়া পাওয়া গেল 72,000 টাকা। এই 72,000 টাকা এটা হচ্ছে প্রাপ্তি। কিন্তু এই 72,000 টাকার পুরো টাকাটা কিন্তু আয় না। আমি প্রথমে বলছিলাম যে ব্যবসা প্রতিষ্ঠানে আমরা কি করি? চলমান বছরের হিসাব করি। চলমান বছরে যে খরচ অথবা আয়
প্রাপ্তি বা প্রদান, চলমান বছরের যে প্রাপ্তি বা প্রদান সেটাকে মাত্র আমরা কি করব, আয় বা ব্যয় হিসেবে কাউন্ট করব। তাহলে দেখো চলমান বছর হলে এখানে যদি 72,000 টাকা 3 বছর দেওয়া থাকে, 3 বছর 72,000 টাকা, তার মানে আমি কি চলমান বছরটা কি করব, শুধু আয় হিসেবে কাউন্ট করব। চলমান বছরটা তাহলে কিভাবে নির্ণয় করব, 72,000 কে 3 দ্বারা ভাগ করলে কত পাবো, 24,000 টাকা। এই 24,000 টাকা এটাই শুধু আমার কাছে, ব্যবসায়ীর কাছে কি আয়। অন্যদিকে 72,000 টাকা এটা পুরোটা কি প্রাপ্তি। কিন্তু এখানে দেখো, এখানে যেহেতু চলমান বছরের কথা উল্লেখ আছে, অর্থাৎ কোনো কিছু দেওয়া নাই মানে চলমান বছরের লেনদেন, সো এটা হচ্ছে 24,000 টাকা, এটা ব্যবসায়ের জন্য যেমন প্রাপ্তি তেমন 24,000 টাকা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আয়। কিন্তু এখানে 3 বছর যেহেতু দেওয়া আছে, আমরা হিসাব করবো চলমান বছরটা, যেহেতু চলমান বছরের সহ 3 বছরের দেওয়া আছে, চলমান বছর 24,000 টাকা আয় হিসেবে কাউন্ট করব, অন্যদিকে পুরো টাকাটা প্রাপ্তি হিসেবে কাউন্ট করব। একইভাবে মুনাফা জাতীয় প্রদান, যে সমস্ত খরচ নিয়মিত আদায় হয় এবং নির্দিষ্ট সময়ের মধ্যে উপযোগিতা শেষ হয়ে যায় তাকে বলা হয় মুনাফা জাতীয় প্রদান। যেমন বাড়ি ভাড়া প্রদান, প্রদত্ত কমিশন, প্রদত্ত সুদ ইত্যাদি। এই যে দেখো বাড়ি ভাড়া প্রদান, এটা প্রতি মাসে দিবা। প্রদত্ত কমিশন, প্রদত্ত সুদ। প্রদত্ত সুদ মানে কি, মনে করো তুমি ব্যাংক থেকে ঋণ নিলা, সেখানে কি দিতে হচ্ছে, প্রতি মাসে সুদ দিতে হচ্ছে, প্রদত্ত সুদ। এগুলো হচ্ছে কি মুনাফা জাতীয় প্রদান। তার মানে কি ব্যবসা প্রতিষ্ঠান যা দেয় তাই হচ্ছে প্রদান। এখন মুনাফা জাতীয় মূলধন জাতীয়, যেগুলা অনিয়মিত হবে ওগুলো মূলধন, যেগুলো নিয়মিত হবে এবং কম পরিমাণে কম টাকা হবে, 1 বছরের ভিতরে উপযোগিতা শেষ হয়ে যাবে, এগুলো হচ্ছে মুনাফা জাতীয় প্রদান। এখানে লেখা আছে বিগত, চলতি, পরবর্তী বছরের সব টাকায় মুনাফা জাতীয় প্রদান। মুনাফা জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে মুনাফা জাতীয় প্রদানের মধ্যে চলতি বছর নির্দিষ্ট অংশটাই হলো কি মুনাফা জাতীয় ব্যয়। প্রদত্ত কমিশন 24,000 টাকা দেওয়া আছে 2 বছরের, তাহলে আমরা কি বললাম যে চলতি বছর হিসাবটা কি করবো, আয় ব্যয় হিসেবে কাউন্ট করব। যদি চলতি বছরের চেয়ে বেশি বছর দেওয়া থাকে তাহলে পুরোটাই হবে কি আমার প্রদত্ত। কিন্তু আমি যে বর্তমান বছরটা, শুধু বর্তমান বছরটা আমি ব্যয় হিসেবে কি করব, কাউন্ট করব। তাহলে এখানে দেখো প্রদত্ত কমিশন 24,000 টাকা 2 বছরের, অর্থাৎ 2 বছরের কমিশন দিয়েছে আমি 24,000 টাকা। এখানে কত, এখানে প্রাপ্তি হচ্ছে 24,000 টাকা। এখানে কি প্রাপ্তি হচ্ছে 24,000 টাকা, কিন্তু ব্যয় কত, ব্যয় আমরা শুধুমাত্র চলতি বছরটা হিসাব করব। তাহলে 2 বছরে যদি 24,000 টাকা হয়, 1 বছরে কত হবে, 1 বছর হবে 12,000 টাকা। আমরা যদি তোমার থেকে জিজ্ঞেস করি এখানে প্রদত্ত কমিশন 24,000 টাকা, ব্র্যাকেটে 2 বছর দেওয়া আছে, তাহলে এটা এখানে ব্যয় কত, ব্যয় হবে যে 12,000 টাকা। কেন 12,000 টাকা, আমরা চলতি বছরে হিসাব করি, চলতি বছরে কত টাকা দিছে 12,000 টাকা, তাই এখানে ব্যয় হবে 12,000 টাকা। বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, বিলম্বিত মানে কি, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় মানে আমি ব্যয় করে ফেলছি, সুবিধাটা পাবো পরবর্তীতে। আমি ব্যয় করে ফেলছি, কি করছি, ব্যয়টা করে ফেলছি, কিন্তু সুবিধাটা পাবো কি পরবর্তীতে, এবং পরিমাণে ছোট অঙ্ক হবে, সেটাকে আমরা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বলবো। যে সমস্ত ব্যয় মুনাফা জাতীয় হওয়া সত্ত্বেও যার ফলে দীর্ঘদিন যাবত বুক করা যায় তাকে বিলম্বিত মুনাফা জাতীয় বলে। যেমন নতুন পণ্য তৈরির পূর্বে গবেষণা ও পরীক্ষা ব্যয়। দেখো নতুন পণ্য তৈরির পূর্বে গবেষণা ও পরীক্ষা ব্যয়, গবেষণা ও পরীক্ষা কখন ব্যয় করব, নতুন পণ্যটা তৈরির পূর্বে, ঠিক আছে। অন্যদিকে এটার যে ফল, এটার ফল কখন বুক করবে, পণ্যটা তৈরি করবে, গবেষণা করব, ফল বুক করা হবে কখন, যখন পণ্যটা তৈরি করার পর যখন মার্কেটে বিক্রি হবে তখন এটা কি হবে, ফল বুক করবে। দেখো বুক করার পূর্বে যে ব্যয় সেটাকে বিলম্বিত বলে, বুক করার পূর্বে যে ব্যয় সেটাকে বিলম্বিত বলে। দেখো নতুন পণ্য তৈরি পূর্বে গবেষণা ও পরীক্ষা ব্যয়, নতুন পণ্য তৈরি পূর্বে মার্কেট কেমন, গ্রাহকের চাহিদা কেমন থাকবে, কেমন বিক্রি হবে সেটা নির্ণয় করা, এবং সেটা কি হবে উৎপাদনের পূর্ব হবে। এটার ফল কখন বুক করবে, যখন উৎপাদন করার পর মানুষের কাছে যাবে, পরীক্ষা অনুযায়ী পরীক্ষা কেমন আসছিল রেজাল্ট, সে অনুযায়ী যখন মানুষের কাছে যাবে তখন এটার ফল কি হবে, বুক করা হবে। সো এটাকে বলো কি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। এরপর ব্যবসা প্রতিষ্ঠানের স্থানান্তর বাবদ ব্যয়। দেখো ঢাকা থেকে চট্টগ্রামে একটা ব্যবসা প্রতিষ্ঠানে স্থানান্তর করলো, এখন অবভিয়াসলি বিক্রি বাড়বে, সবকিছু বাড়বে না, তাহলে দেখো ঢাকা থেকে যে চট্টগ্রামে আনার যে খরচ, এই খরচের ফল কখন বুক করবে, যত বছর কি হবে ব্যবসা একটা নিতে হচ্ছে, এটা চলতেই থাকবে, যত বছর ব্যবসা প্রতিষ্ঠান চালাবে, ব্যবসা প্রতিষ্ঠান রান হবে, তত বছর কি ফল বুক করা যাবে। এটাকে বলা হয় বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। বিজ্ঞাপন বাবদ এককালীন বড় অঙ্কের ব্যয় এবং ব্যবসায়ীর প্রাথমিক ব্যয়, এগুলো কি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। আমরা একটা গাণিতিক সমস্যার সমাধান করব। এখানে দেওয়া আছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। তাহলে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ, ব্যয় কি কি, এই চারটা।
নতুন পণ্য তৈরির পূর্বে গবেষণা ও পরীক্ষা ব্যয়, ব্যবসা প্রতিষ্ঠান স্থানান্তর বাবদ ব্যয়, বিজ্ঞাপন বাবদ এককালীন বড় অঙ্কের ব্যয়, ব্যবসায়ের প্রাথমিক ব্যয়। এখানে কি দেওয়া আছে? এপ্রিল 1 ধানমন্ডি হতে মতিঝিলে ব্যবসায়ী স্থানান্তর বাবদ ব্যয় 25,000 টাকা। এরপর দেওয়া আছে নতুন পণ্যের গবেষণা ব্যয় 18,000 টাকা। তাহলে এখানে দুইটা হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। আমরা করে নিলাম পূর্ব থেকেই। প্রথমে দেওয়া আছে এপ্রিলের 1 ধানমন্ডি হতে মতিঝিলে ব্যবসা স্থানান্তর বাবদ ব্যয় 25,000 টাকা। সংক্ষেপে লিখি ব্যবসা স্থানান্তর ব্যয় 25,000 টাকা। 15 এপ্রিল নতুন পণ্যের গবেষণা ব্যয় 18,000 টাকা। আঠারো হাজার আর 25,000 যোগ করলে পাই 43,000 টাকা। 43,000 টাকা। তাহলে দেখো বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ কত? বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ হচ্ছে 43,000 টাকা। এরপর খ নম্বরে আসছে মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। এখানে মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ কি কি? নতুন পণ্য, নতুন মেশিন ক্রয়, এটা মূলধন জাতীয় ব্যয়। এরপর আসে নতুন মেশিন ক্রয়ের বহন খরচ, নতুন মেশিন ক্রয়ের সংস্থাপন ব্যয়। আমি কি বললাম প্রথমে যে কোনো একটা সম্পদ ক্রয় করার সময় আনুষঙ্গিক যে খরচ সেটা সম্পদ ক্রয়ের মূল মূল যে মূল্য সেটার সাথে কি হবে? যুক্ত হবে। এরপর আসি পুরাতন কম্পিউটার মেরামত ব্যয়, এটা হবে না। অফিসের গাড়ির জন্য নতুন ব্যাটারি ও টায়ার ক্রয় 40,000 টাকা। কেন এটা? এই যে নতুন ব্যাটারি ও টায়ার ক্রয় করার ফলে কি হয়েছে? এই যে ব্যবসায়ী যে সম্পদ না, অফিসের যে গাড়িটা ব্যবসার জন্য সম্পদ, এখন গাড়ির আয়ুষ্কাল বৃদ্ধি পাইছে না? হ্যাঁ, আয়ুষ্কাল বৃদ্ধি পাইছে। এজন্য এটা কি? এটাও মূলধন জাতীয় লেনদেন হবে। তাহলে এটা কি মূলধন জাতীয় ব্যয়? এপ্রিল 4 মেশিন ক্রয় 1,60,000 টাকা। মেশিন ক্রয় 1,60,000 টাকা। 5 নতুন মেশিন ক্রয়ের বহন খরচ। ৳7,500 টাকা। নতুন মেশিন সংস্থাপন ব্যয় কত তারিখ? 7 তারিখ, 15,000 টাকা। এরপর দেখি 12 তারিখ অফিসের জন্য নতুন ব্যাটারি ও টায়ার ক্রয়।
অফিসের গাড়ির জন্য নতুন ব্যাটারি ও টায়ার ক্রয় 12 তারিখ। নতুন ব্যাটারি ও টায়ার ক্রয় 40,000 টাকা। তো সবগুলো ক্যালকুলেট করলে পাই 1,60,000 যোগ 7,500 যোগ 15,000 যোগ 40,000, তাহলে 2,22,500, 2,22,500। তাহলে মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ কত? মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ হচ্ছে 2,22,500। এরপর দেখি যে 4 তারিখে কৃত যে মেশিন, এই মেশিনটি 1,95,000 টাকায় বিক্রি করা হলে মূলধন জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় আয়ের পরিমাণ নির্ণয় করো। আচ্ছা, আয়ের পরিমাণ নিরূপণ করো। তাহলে গ নম্বর, মূলধন জাতীয় প্রাপ্তি ও আয় তারিখ বিবরণ টাকা টাকা। তাহলে প্রথমে মূলধন জাতীয় প্রাপ্তি মেশিন বিক্রয় মেশিন বিক্রয় 1,95,000 টাকা। তাহলে কি মূলধন জাতীয় প্রাপ্তি, সো আমরা প্রথমে পড়েছিলাম কি মূলধন জাতীয় প্রাপ্তি থেকে যখন মূলধন জাতীয় যে ব্যয় মেশিন খরচের জন্য যে ব্যয় হয়েছিল ওটা যখন বাদ দিব তখন আমরা কি পাবো? মূলধন জাতীয় আয়টা পাবো। তাহলে মেশিন বাবদ আয়টা পাবো, তখন বাদ দিব কি মূলধন জাতীয় প্রদান বা মূলধন জাতীয় ব্যয়। তাহলে মূলধন জাতীয় ব্যয়গুলো কি কি প্রথমে দেখি। মেশিন ক্রয় শুল্ক 1,60,000 টাকা, মেশিন ক্রয়ের বহন খরচ 7,500 টাকা এবং সংস্থাপন ব্যয় 15,000 টাকা। মেশিন ক্রয় 1,60,000 টাকা, 5 তারিখ মেশিন ক্রয় বহন খরচ 7,500 টাকা, 7 তারিখ মেশিন ক্রয়ের সংস্থাপন ব্যয়। সংস্থাপন ব্যয় হচ্ছে 15,000 টাকা।
তাহলে সবগুলো যোগ করলে পাই 1,82,000 টাকা। আমি যদি প্রাপ্তি হচ্ছে 1,95,000 টাকা, 1,95,000 টাকা থেকে যদি মূল্য জাতীয় ব্যয় যে কত টাকা 1,82,000 টাকা বাদ দিই, তাহলে পাবো 12,500 টাকা। সরি, এটা 1,82,500। তাহলে 1,95,000 টাকা থেকে যদি 1,82,500 টাকা বাদ দিই, তাহলে পাবো 12,500 টাকা। এই যে তাহলে 4 তারিখে কৃত মেশিন 1,95,000 টাকা দিয়ে বিক্রি করা হলে মূল্য যদি প্রাপ্তি হবে কত, যে টাকাটা পেলাম ব্যবসা প্রতিষ্ঠান কত টাকা পেল, 1,95,000 টাকা পুরোটা। অন্যদিকে মূলধন জাতীয় আয় কত, এই যে মূলধন জাতীয় ব্যয় হয়েছিল যে 1,82,000 টাকা, 1,82,500 টাকা, 1,95,000 টাকা থেকে যদি 1,82,500 টাকা বাদ দিয়ে দিই, তাহলে পাবো 12,500 টাকা। এই টাকাটা হচ্ছে কি মূলধন জাতীয় আয়।